আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরও একটি বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জাকিয়া সুলতানা রুনা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের অধ্যায় 6 এই অধ্যায় 6 কি যে আমাদের সুস্থ জীবনের জন্য খাদ্য, এই অধ্যায়টা থেকে আমরা 42 এবং 43 পৃষ্ঠা, এই দুটা পৃষ্ঠায় যে বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এটা নতুন সিলেবাস অনুযায়ী, তোমাদের যে বোর্ড থেকে সিলেবাস দিয়েছে সেই অনুযায়ী। তো এখানে এই 42 পৃষ্ঠাটা তোমরা সবাই খোলো। 42 পৃষ্ঠায় যেটা সম্পর্কে আলোচনা করব, সুষম খাদ্য এবং 6 এবং 12 বছর বয়সের শিশুর একটি খাদ্য তালিকা দেওয়া আছে, এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সুষম খাদ্য কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। তোমরা জানো, পড়েছো এর আগে, যে সুষম খাদ্য বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে বোঝায়। বা আমরা বলতে পারি, অন্য ভাষায় বলতে গেলে, যে খাদ্যের প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে তাকে সুষম খাদ্য বলে। আমরা এই যে খাদ্যের দল বলতে আমরা বোঝাচ্ছি যে খাদ্যের উপাদান আমরা জানি। খাদ্যের উপাদান কয়টি আছে? 6টি খাদ্যের উপাদান আছে। কি কি? সেগুলো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, তারপর আছে আমিষ বা প্রোটিন, স্নেহজাতীয় খাদ্য আছে, তেল বা চর্বি, তারপরে আছে ভিটামিন আছে, খনিজ লবণ আছে এবং আছে পানি। ঠিক আছে? এখন তোমরা আগেই পড়েছো যে কেন আমরা এই সুষম খাদ্য গ্রহণ করব। কারণ আমরা এই যে কর্মক্ষম থাকার জন্য আমাদের কি প্রয়োজন? সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। আর প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ যদি আমরা না করি তাহলে আমাদের শরীর কি হয়ে যাবে? দুর্বল হয়ে পড়বে এবং সহজে আমরা রোগে আক্রান্ত হয়ে পড়ব। সেজন্য আমাদেরকে কি করতে হবে? যে আমাদের বয়স এবং কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে আমাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এখন এখানে কিন্তু দুটা বিষয় আছে, একটা হচ্ছে বয়স এবং কাজের ধরন অনুযায়ী। এখন আমরা তোমাদের যে বয়সটা, বাড়ন্ত বয়স, তোমরা যা খেতে পারবে, তোমাদের যে খাদ্যের চাহিদা, আমাদের যে বয়স আছে, হ্যাঁ, সেই বয়সে কিন্তু আমরা সেগুলো খেতে পারবো না, সব কিছু ওই পরিমাণে খেতে পারবো না। এবং আমাদের যে যারা বয়স্ক আছে তাদেরও কিন্তু খাদ্যের চাহিদা আলাদা। তাদের নির্দিষ্ট সেই বয়স অনুযায়ী তাদেরকে খেতে হবে। তারপরে আবার আরেকটা আছে যে কাজের ধরন অনুযায়ী। এখন অনেকে আছে যে অনেক বেশি পরিশ্রম করে, অনেকে আছে একদম পরিশ্রম করে না, আবার আছে যে মোটামুটি পরিশ্রম করে, মাঝারি পরিশ্রম করে। এই কাজের ধরন অনুযায়ীও কিন্তু খাদ্যটা আমাদেরকে খেতে হবে। এখন আমরা যারা মোটামুটি পরিশ্রম করি তারা কিন্তু সব কিছু খেতে পারবো না, হ্যাঁ, আমাদের পরিমাণ মতো খেতে হবে। কিন্তু যারা অনেক বেশি পরিশ্রম করে, যারা শ্রমিক, মজুর, তাদের কিন্তু খাদ্যের চাহিদা কিন্তু আমাদের চেয়ে আলাদা। তারা আরও বেশি খেতে পারবে এবং সেটাও কিন্তু তারা কি করতে পারে? সেটা তাদের শরীরের ওই কাজের ধরন অনুযায়ী ওই অধিক পরিমাণ তারা খাবার খেতে পারে। ঠিক আছে? তো আজকে আমি এখানে দেখো, একটি যে বইয়ে 42 পৃষ্ঠা যে নিচের একটা ছক দেওয়া আছে, ছকে 6 থেকে 12 বছরের শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের একটি সাধারণ নির্দেশনা দেওয়া আছে। এটা খাদ্য তালিকা আমরা একটু খেয়াল করি। এখানে দেওয়া আছে যে খাদ্য দল মানে ওই যে 6টা যে আমাদের খাদ্য উপাদান আছে সেটা, আর খাদ্যের নমুনা, কি ধরনের খাদ্য। একটা হচ্ছে পরিমাণ, খাবারটা কি পরিমাণে খাবে আর কতবার, দিনে কতবার খাবে। প্রথমে আমরা যে খেয়াল করো যে খাদ্য শস্য ও আলু, খাদ্যশস্য আমরা যে ভাত খাবো, হ্যাঁ, ভাত খাবো, রুটি, এগুলো খেতে পারি। শর্করা জাতীয় যে শর্করা দল যেটা, তো এখানে কি খাদ্যের নমুনাটা কি হতে পারে? রুটি হতে পারে, পরোটা হতে পারে, পাউরুটি হতে পারে, ভাত হতে পারে, আলু অথবা নুডলস রান্না করা, বা
হ্যাঁ সরি, এটা হচ্ছে অথবা নুডলস হতে পারে, এটা পরের পরের এটা। আচ্ছা পরে বলছি। তাহলে আমরা এই যে খাদ্য দল, এখানে যে খাদ্যশস্য এবং আলু, এটার মধ্যে আমরা রুটি খেতে পারি, মানে 6 থেকে 12 বছরের শিশুর জন্য বলছি যে রুটি, পরোটা হতে পারে, পাউরুটি হতে পারে, ভাত, আলু অথবা নুডলস হতে পারে। এটার পরিমাণটা কি হতে পারে? রুটি, পরোটা আর পাউরুটি যদি আমরা তারা যদি খায় তাহলে 1টা থেকে 2টা খেতে পারবে। আর যদি ভাত, আলু অথবা নুডলস খায় সেটার পরিমাণ হচ্ছে 1 কাপ। 1 কাপ পরিমাণ তারা ভাত খেতে পারে অথবা আলু খেতে পারে অথবা নুডলস খেতে পারে। কয়বার খাবে? প্রতিদিন 3 থেকে 4 বার তারা খেতে পারবে। তারপর একটু খেয়াল করো, এরপরে যে খাদ্য দল হচ্ছে শাকসবজি। এখানে ভিটামিন, খনিজ লবণ পাবো এই শাকসবজি থেকে, ভিটামিন এবং খনিজ লবণ পাবো। এটা হতে পারে রান্না করা হতে পারে শাকসবজি অথবা কাঁচা শাকসবজি হতে পারে, যে আমরা সালাদ হিসেবে খেতে পারি সেগুলো হতে পারে। এটার পরিমাণটা হচ্ছে আধা কাপ, আর খাওয়া যাবে হলো প্রতিদিন 3 অথবা 4 বার। আচ্ছা এরপরে আসি আমরা ফলমূল। এখান থেকেও আমরা কি পাবো? ভিটামিন পাবো, খনিজ লবণ পাবো। তো এই ফলমূলগুলো যে কোনো ধরনের ফল হতে পারে, যেমন আম হতে পারে, আপেল, কমলা, ফলের রস হতে পারে, আবার শুকনো ফল, ড্রাই ফ্রুটস যেগুলো হয় সেগুলোও হতে পারে। এখন যদি আমরা যে কোনো ধরনের ফল যদি আমরা খাই, ফলটা খাই যদি আম, আপেল, কমলা, সেটা একটা খেতে পারবে, একটা খেতে পারবে। আর যদি ফলের রস হয় ছোট গ্লাসের 1 গ্লাস, আর শুকনো ফল 4টি। এটা কি পরিমাণে খেতে পারে? প্রতিদিন 2 অথবা 3 বার করে। এই যে কোনো একটা হতে পারে, সে একটা আস্ত ফল খেতে পারে, কেটে ফলের রসও খেতে পারে অথবা শুকনো ফল খেতে পারে, যেটাই খাক সেটা প্রতিদিন 2 থেকে 3 বার, 2 অথবা 3 বার খেতে পারবে। আচ্ছা এরপরে আসি আমরা যে দলটা হচ্ছে আমিষ। মাছ, মাংস, ডাল। মাছ, মাংস, ডাল, এখান থেকে আমরা কি পাবো? আমিষ পাবো। তো গরুর মাংস যদি খায় তাহলে 1 কাপের 4 ভাগের 3 ভাগ, হ্যাঁ 3 ভাগ খেতে পারবে। আর মুরগির মাংস হচ্ছে মাঝারি কাপের 1 টুকরো, মাঝারি মাপের 1 টুকরো। তারপরে মাছ মাঝারি মাপের 1 টুকরো, হ্যাঁ। তারপর ডিম দিনে 1টি, ডাল আধা কাপ। এটা প্রতিদিন 1 থেকে 2 বার খেতে পারবে। এগুলো প্রতিদিন কি করতে পারবে? 1 থেকে 2 বার তারা খেতে পারবে। গরুর মাংস যে কোনো একটা, গরুর মাংস, মুরগির ডিম, মাছ, মাংস, ডাল, এগুলো এই যে আমিষটা আর কি, আমিষের চাহিদা পূরণ করতে গেলে তারা এভাবে প্রতিদিন 1 থেকে 2 বার এই পরিমাণে খেতে পারবে। তারপরে আছে যে দুগ্ধ জাতীয় খাদ্য। খেয়াল করো, দুগ্ধ জাতীয় খাদ্য, এখান থেকে ক্যালসিয়াম, খনিজ লবণ পাওয়া যাবে, ভিটামিন এগুলো পাওয়া যাবে। দুধ 250 মিলিগ্রাম, তারপরে এটা প্রতিদিন হচ্ছে 1 থেকে 2 বার খেতে পারবে। দই 200 গ্রাম। তারপর হচ্ছে পনির, পনির 40 গ্রাম খেতে পারবে। এটা হচ্ছে প্রতিদিন 1 থেকে 2 বার। আচ্ছা তারপর তেল এবং চর্বি, প্রতিটা উপাদানেরই কিন্তু শরীরের জন্য প্রয়োজন। তেল আর চর্বি কোত্থেকে পাবে? এটা খাদ্যের নমুনাটা হচ্ছে ঘি, মাখন অথবা সয়াবিন তেল। আমরা যে খাবার রান্না করি সেখানে কিন্তু আমরা এগুলো ব্যবহার করি, সয়াবিন তেল ব্যবহার করি, ঘি ব্যবহার করি, মাখন ব্যবহার করি। আবার মাখন আমরা রুটি, পাউরুটির সাথে খেতে পারি। তো এগুলো হচ্ছে 1 টেবিল চামচ 6 থেকে 12 বছরের শিশুদের জন্য। এই যে 1 টেবিল চামচ পরিমাণে এই তেল বা চর্বি জাতীয় খাদ্যগুলো খেতে পারবে, এবং দিনে সেটা কয়বার? 1 বার, দিনে সেটা 1 বার খেতে পারবে। আচ্ছা এখন একটু খেয়াল করো, নিচে একটা ছক দেওয়া আছে, যে নিচের যে ছকটা দেওয়া আছে একটু খেয়াল করো, আরেকটি ছক, সেটা হলো যে এখানে
তুমি নিজে এটা কি করতে পারো, এই যে খেয়াল করো যে আমরা যা খাই তা কি সুষম খাবার? ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের করতে বলেছে গতকাল যে সকল খাবার খেয়েছি সেগুলো 6টি খাদ্যদলে ভাগ করি, মোট কতবার খেয়েছি তা তালিকা করি। মোটামুটি যে ওই উপরে যে আমরা ছকটা পড়লাম সেটার মতো খাবারের তালিকাটি পূর্বের ছকের সাথে তুলনা করি এবং তা সুষম কিনা তা যাচাই করি। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এটা তোমাদের একটা কাজ, সেটা হলো এই যে এরকম ছক তৈরি করবে। খাদ্যশস্য, আলু, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ডাল, দুগ্ধজাতীয় খাদ্য, তেল, চর্বি, এগুলোর থেকে আমরা মোটামুটি সব ধরনের খাদ্য উপাদানগুলো পাবো। এখন এখানে লিখবে যে কি কি খেয়েছো, কি কি খেয়েছো, আর এটা হচ্ছে কতবার খেয়েছো, সেগুলো লিখবে। লিখে এই যে আমরা যে ছকটা আলোচনা করলাম সেটার সাথে মিলাবে যে তোমরা এটার মতো খাচ্ছ কিনা, এই পরিমাণে খাচ্ছ কিনা, তোমাদের খাবারটা সুষম হচ্ছে কিনা তোমরা সেটা খেয়াল করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার 43 পৃষ্ঠায় চলে আসো। 43 পৃষ্ঠায় আমরা খাদ্য সংরক্ষণ বিষয়টা নিয়ে আলোচনা করব। কিভাবে খাদ্য সংরক্ষণ করব সেটার উপায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আসি যে খাদ্য সংরক্ষণটা কি। তোমরা জানো যে খাদ্য সংরক্ষণ বলতে বোঝায় খাদ্য যাতে পচে নষ্ট হয়ে না যায় সেজন্য যথাযথ ব্যবস্থা অবলম্বন করে খাদ্যের গুণগত মান অনুসারে খাদ্যকে বিভিন্নভাবে মজুত রাখা, সেটাই হচ্ছে খাদ্য সংরক্ষণ। মোট কথা হচ্ছে খাদ্য হচ্ছে পচনশীল বস্তু, তাই না? খাদ্য পচে যায়, তো খাদ্যটা যাতে না পচে সেজন্য যে ব্যবস্থা গ্রহণ সেটাই হচ্ছে খাদ্য সংরক্ষণ। এখন কেন খাদ্য সংরক্ষণ করব? কারণ হচ্ছে যে বছরে সব সময় কিন্তু সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না, এক এক সময় এক একটা পাওয়া যায়। তো সারা বছর যাতে আমরা সব ধরনের খাদ্যদ্রব্য পেতে পারি সেজন্য খাদ্যকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, মজুদ রাখতে হবে। তো প্রথমে আমরা একটু দেখি যে খাদ্য সংরক্ষণের যে উপায়গুলো বইয়ে আছে সেগুলো একটু আলোচনা করি। দেখো, প্রথমে যে বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। এই যে চাল, ডাল, শস্য জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো, চাল, ডাল, গম, এগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করা যাবে। তার মানে রোদ্রে শুকানো এটা একটা পদ্ধতি। তারপর হচ্ছে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। আমরা যে মাছ আছে, মাংস আছে, তারপর সবজি, ফল, এগুলো কিন্তু ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে যে আরেকটা হলো কি, ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। আমরা যে ফল থেকে জ্যাম, জেলি, আচার এগুলো তৈরি করেও কিন্তু বায়ুরোধী পাত্রে সংরক্ষণ আমরা করতে পারি। ঠিক আছে? এছাড়া লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। মাছ দুইভাবে সংরক্ষণ করা যায়। একটা হচ্ছে লবণ দিয়েও মাখিয়ে রাখলেও এটা সংরক্ষণ হয়, আবার আমরা যে বরফ দিয়ে আমরা মাছ সংরক্ষণ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর একটা করা যায়, সেটা হচ্ছে রোদ্রে শুকিয়ে শুটকি মাছ যেটাকে আমরা বলি সেটা। আচ্ছা, তারপর আছে আবার চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বড়ই, আম ইত্যাদি খাদ্য অনেক দিন সংরক্ষণ করা যায়। চিনিতেও কিন্তু খাবার কি থাকে? সংরক্ষণ হয়, পচে যায় না। সিরকা আছে, সিরকাতেও বা ভিনেগার যেটা বলি সেটাতেও কিন্তু খাবারটা পচে যায় না। তারপর তেল, এগুলো দিয়ে আমরা কি করি? এগুলো দিয়ে কিন্তু আমরা আচার তৈরি করি, তাই না? তো এভাবেও কিন্তু আমরা অনেক দিন সংরক্ষণ করতে পারি। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট আছে যে খাদ্য সংরক্ষণের গুরুত্ব। কেন খাদ্য সংরক্ষণ করব সেটাই আমরা আলোচনা করি। দেখো, বইয়ে আছে যে খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে এবং দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। তার মানে হচ্ছে
খাদ্য তো পচে যায়, পচে গেলে এটা একটা অপচয় হয়। এই জন্য আমরা যদি খাদ্য সংরক্ষণ করি তাহলে এই অপচয় রোধ করা যাবে এবং দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা যাবে। তারপরে মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা পচে নষ্ট হয়ে যায়। এই যে পচনশীল খাবার যেগুলো, যে মাছ, মাংস, সবজিগুলো খুব দ্রুত পচে যায়। দুগ্ধজাত খাদ্য খুব দ্রুত পচে যায়, হ্যাঁ, সহজে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে পচে যায়, পচে নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে কি করতে হবে? খাদ্য সংরক্ষণ, খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণ করলে এই যে দ্রুত পচনকারী যে ব্যাকটেরিয়া সেগুলোকে জন্মাতে বাধা দেয়। আচ্ছা, খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রকার মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। বছরে যে প্রথমেই বলেছিলাম, বছরের বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য পাওয়া যায়, যেটা আমরা এক এক সময় এক একটা পাওয়া যায়। তো আমরা যদি সংরক্ষণ করি, খাবারটাকে সংরক্ষণ করলে এই সারা বছর ব্যাপী আমরা এই খাবারগুলো সারা বছরই আমরা পাবো। এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। খাদ্য সংরক্ষণের আর একটা গুরুত্ব হচ্ছে, একটা জায়গা থেকে অনেক দূরে খাবার পাঠাবে। এখন তো দেশ থেকে খাবার পাঠায়, দেশ থেকে বিদেশে যারা থাকে সেখানেও খাবার পাঠানো হয়, হ্যাঁ। তো আবার দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, ধরো মাছই, পদ্মার ইলিশ সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছানো হবে, কিন্তু মাছ তো খুব দ্রুত পচনশীল। তখন বরফ দিয়ে যদি সেটাকে সংরক্ষণ করে তাহলে কি হবে? বরফ দিয়ে ঢেকে মাছগুলোকে নেওয়া যায়, তাহলে মাছগুলো এই যে পচে যায় সেই কাজটা হবে না, মাছটা সংরক্ষণ হবে এবং বিভিন্ন জায়গায় এলাকায় সহজেই এই খাবারটা, মাছটা কি করা যাবে? সরবরাহ করা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে অধ্যায় 6 নিয়ে আলোচনা করলাম। দুটি পাঠ আমরা 42 এবং 43 পৃষ্ঠা আলোচনা করলাম। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। এখন যেহেতু পাঠ দুটি ছোট, ক্লাসটা অনেক ছোট হয়ে যায়, এই কারণে আমি আরেকটা অধ্যায়ের কিছু অংশ তোমাদের সাথে আলোচনা করব। 52 এবং 53 পৃষ্ঠা, এই দুটি পৃষ্ঠায় যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অধ্যায়টা হচ্ছে 8, মহাবিশ্ব। তো মহাবিশ্ব কি সেটা আগে আমরা একটু আলোচনা করি। তোমরা সবাই জানো যে পৃথিবী, চাঁদ, সূর্য, দূর দূরান্তের অসংখ্য গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, তারপর দেখা এবং অদেখা যা কিছু আছে সব কিছু নিয়েই কিন্তু মহাবিশ্ব। এখন মহাবিশ্বে কত লক্ষ কোটি গ্রহ নক্ষত্র রয়েছে তা কিন্তু আমাদের জানার বাইরে। বেশিরভাগ জ্যোতির্বিদগণ মনে করেন যে মহাবিশ্বটা একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে এটা গঠন হয়েছিল এবং যেটা ঘটেছিল 10 থেকে 20 বিলিয়ন বছর আগে। আচ্ছা, আর মহাবিশ্ব কিন্তু বিশাল, হ্যাঁ, কোটি কোটি, মহাবিশ্বে কোটি কোটি ছায়াপথ রয়েছে, যার প্রতিটিতে মিলিয়ন বা বিলিয়ন তারা রয়েছে। তারা এবং গ্যালাক্সির মধ্যে যে স্থানটি মূলত খালি স্থান, যেটাকে আমরা বলি মহাশূন্য। এখন তোমরা 52 পৃষ্ঠাটা একটু খেয়াল করো, এখানে তেমন কিছু নেই। দেখো কি আছে, আমি একটু পড়ি যে রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেই নক্ষত্রসমূহকে আরও স্পষ্ট দেখতে পাও। এখানে কি দূরবীক্ষণ যন্ত্রটা হচ্ছে যেটার সাহায্যে যে ছবিটা দেওয়া হচ্ছে, এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কি দূরের জিনিস দেখতে পাই, যেটা আমরা খালি চোখে স্পষ্টভাবে দেখতে পাই না। আচ্ছা, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু বড় দেখায়। এটি আমাদেরকে মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। আচ্ছা, এখন আমরা এই পৃষ্ঠায় তেমন কিছু আর নেই, আমরা 53 পৃষ্ঠায় চলে যাই। 53 পৃষ্ঠায় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু দেখি। তোমরা আগে পড়েছো, তারপরও আমরা আরেকটু রিভিশন দিচ্ছি যেহেতু নতুন সিলেবাস এটা আছে।
খেয়াল করো যে এখানে আছে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। মানে এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে আসে। আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। আর দূরত্বটা বেশি, অনেক বেশি। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে 8 মিনিট সময় লাগে। তো দূরত্বটা খেয়াল করেছো যে এটার কিন্তু দূরত্বটা কম আর এটার দূরত্বটা অনেক বেশি। আর পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে হচ্ছে 1.3 সেকেন্ড। আর হলো যে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে 8 মিনিট সময় লাগে। তার মানে হলো আমরা সবসময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উৎসরিত আলো দেখতে পাই। আচ্ছা, এরপরে দেখো, এরপরে একটু খেয়াল করো যে যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে আমাদের কত সময় লাগতো? 1,30,000 বছর সময় লাগতো। আর মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। তোমরা আগে পড়েছো, এর ক্লাস 4-এও পড়েছো। স্যার এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে, আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি যে মহাবিশ্ব কত বড়। আর মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। ঠিক আছে? আর যারা, আমি একটু আগে বলেছি, আর যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারা হচ্ছে জ্যোতির্বিদ, তাদেরকে বলা হয় জ্যোতির্বিদ। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন। একটু আগে আমরা দেখেছি 52 পৃষ্ঠায় যে দূরবীক্ষণ যন্ত্র। আর গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আমরা জানি যে সৌরজগতের কেন্দ্রে আছে কি? সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো আছে সেগুলো ঘুরছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। তো এই পৃষ্ঠাটা ভালো করে পড়বে। 53 পৃষ্ঠা অনেকগুলো তথ্য আছে, ছোট ছোট তথ্য, যেগুলো তোমাদের ছোট ছোট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এগুলো। আর আজকে আমরা এর পরের ক্লাসে আমরা যে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আজকে যা আলোচনা করলাম বুঝতে পেরেছো। তোমরা এগুলো আগেও পড়েছো এবং এগুলো বারবার কি করবে? প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বিষয়গুলো আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটা শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।